আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের নির্বাচনী সমাবেশে বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবে, কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে দেশের আইন শৃঙ্খলা। তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কিংবা অপরাধী যে দলেরই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাহাড় ও সমতল সহ সব ধর্মের মানুষকে নিয়েই গড়ে তোলা হবে দেশ। গণতন্ত্রের বিশ্বাসী সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোট কেন্দ্রে ফজরের নামাজ আদায় করতে হবে। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সমালোচনা করে মানুষের কোনো উপকার হবে না বলেও মন্তব্য করেন তিনি। হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। বঙ্গোপসাগরের জলতরঙ্গ বেষ্টিত বন্দর প্রধান নগরী চট্টগ্রামের পোলো গ্রাউন্ড ময়দান পরিণত হয়েছে মানুষের সমুদ্রে। মানুষে মানুষে উত্তাল সমাবেশস্থল। 12 আউলিয়ার পুণ্যভূমি খ্যাত বীর চট্টলার সমবেত জনতার উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান বলেন, 71-এর স্বাধীনতাকে রক্ষা করেছে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান। আর ওয়াসিম আকরামের মতো শহীদদের রক্তের বিনিময়ে মানুষ চায় পরিবর্তন। দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। সেই পরিবর্তন, যে পরিবর্তন এই দেশের খেটে খাওয়া মানুষকে নিরাপত্তা দিবে। 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতাকে রক্ষা করেছে 2024 সালের ছাত্র জনতার আন্দোলন। মাস্টারদা সূর্য সেনের উত্তরসূরি সাহসী চট্টলার জনস্রোতে দাঁড়িয়ে তারেক রহমান দেশের পরিবর্তনের জন্য ধানের শীষে ভোট চেয়ে বললেন, ক্ষমতায় গেলে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আর দুর্নীতির গতি রোধ করবে তার দল। বিষয় দুটো হচ্ছে, এক, মানুষের নিরাপত্তা, যাতে করে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করতে পারে। এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা একইভাবে কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। যে কোনো মূল্যে আগামী বিএনপি সরকার দুর্নীতির টুটি চেপে ধরবে। এই দুটি হচ্ছে আমাদের কমিটমেন্ট এই দেশের মানুষের কাছে। অপরাধীর পরিচয় কোনো দল দিয়ে নয়, অপরাধীর পরিচয় সে আইনের দৃষ্টিতে অপরাধী, এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা হবে। শুধু সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে বিএনপির পরিকল্পনার উল্লেখ করে তারেক রহমান জানান, খাল খনন শুরু করা হবে, চট্টগ্রামে বৃদ্ধি করা হবে ইপিজেডের সংখ্যা। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জ সহ সকল পরিবারের নারীদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। আমরা ধীরে ধীরে বাংলাদেশের সকল কৃষকের কাছে কৃষক কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই। ইনশাআল্লাহ আমরা সকলে দুহাতে কোদাল দিয়ে খাল খনন শুরু করব, খাল খনন কর্মসূচি। ইনশাআল্লাহ বিএনপি সরকারের গঠনে সক্ষম হলে পরে আমরা এই ইপিজেড এর সংখ্যা বৃদ্ধি করব। তারেক রহমান বলেন, শুধু বিরোধী প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনা নয়, দরকার দেশ গড়ার পরিকল্পনা। আমরা যদি সমালোচনা করার স্বার্থেই যদি সমালোচনা করি, দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমরা যদি শুধু সমালোচনা করার অর্থে শুধু সমালোচনাই করি, দেশের মানুষের পেট ভরবে? পেট ভরবে না। চট্টগ্রামের সমাবেশ শেষে ফেনীর উদ্দেশ্যে যাত্রা করেন তারেক রহমান। ঢাকায় ফেরার পথে সমাবেশ করবেন কুমিল্লা ও নারায়ণগঞ্জেও। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি বহরে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইমরুল, বিএনপি চেয়ারম্যানের পরবর্তী কর্মসূচি সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে? আদিবা পলো গ্রাউন্ডের জনসভা শেষ করে তারেক রহমান ইতিমধ্যে রওনা হয়েছেন ফেনীর উদ্দেশ্যে। ফেনী পাইলট স্কুল মাঠে পরবর্তী জনসভা। চট্টগ্রাম শহর পার হচ্ছে তার বহরটি, আমরা ঠিক তার বহরের পিছনে আছি। যেখানে যেই এলাকাটিতে ফেনীর জনসভাটি হচ্ছে, সেখানে বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আসনটিতে নির্বাচন করতেন। সেই আসনটিতে আজকের এই জনসভাটির আয়োজন করা হয়েছে। তারেক রহমান হয়তো বিকাল 4টার সময়, নির্ধারিত সময়, হয়তো কিছুটা দেরি হতে পারে। চিটাগাং শহরে
কিছুটা যানজট আমরা দেখতে পাচ্ছি। তার গাড়ি বহরও খুব ধীরে ধীরে আগাচ্ছে। তো 4টার কিছু পরে হয়তো উনি সেখানে গিয়ে পৌঁছাবেন। এরপরে আসলে কুমিল্লাতে আরও 3টি জনসভা রয়েছে। কুমিল্লা 14 গ্রাম স্কুল মাঠে, তারপরের জনসভাটি কুমিল্লার শহরের পাশে সোয়াগাজী বাজারের পাশে আরেকটি জনসভা, এবং কুমিল্লার শেষ জনসভাতে হবে দাউদকান্দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের যে সংসদীয় আসন, অর্থাৎ কুমিল্লা 1 আসনে উনি কুমিল্লার সর্বশেষ জনসভাটি করবেন। তো ঢাকা ফেরার পথে সর্বশেষ জনসভাটি করবেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। কাজ করে সেই জনসভাটি হবে, সেটি মধ্যরাতে হবে। আমাদেরকে আনুষ্ঠানিক সময় জানানো হয়েছে রাত 12:30। যেহেতু প্রথম প্রোগ্রামটি আসলে দেরি হলো, ধারণা করা হচ্ছে পরবর্তী সব প্রোগ্রামগুলি আসলে সেভাবে রিশিডিউল হবে এবং সময় লাগবে। তো সিলেটে আমরা যেমন দেখেছি যে উনি ভোর রাতে ঢাকা ফিরেছেন, এখানে হয়তো ভোর রাতের কাছাকাছি সময় উনি আসলে আজকের এই দ্বিতীয় দিনের প্রচার অভিযান শেষ করবেন ধারণা করা হচ্ছে। আদিবা, জানছিলাম তারেক রহমানের নির্বাচনী জনসংযোগের খবর। জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, হারার ভয়ে কেউ যদি আগামী নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করে তাদের রুখে দিতে তরুণ প্রজন্ম প্রস্তুত রয়েছে। প্রশাসনকে শতভাগ নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। জামাত ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সবার জন্য ন্যায় বিচারের প্রতিশ্রুতিও দেন জামাত আমির। বিস্তারিত নূর হোসেনের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 4 ও 5 আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও 11 দল সমর্থিত 2 প্রার্থীর নির্বাচনী জনসভা উপলক্ষে জনসমুদ্রের রূপ নেয় যাত্রাবাড়ির কাজলা ব্রিজ এলাকা। সমাবেশ শুরুর অনেক আগেই বিশাল বিশাল মিছিল নিয়ে জনসভায় যোগ দেয় যাত্রাবাড়ির ডেমরা, কদমতলী ও শ্যামপুর থানার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও দাড়িপাল্লার সমর্থকরা। জুলাই গণ অভ্যুত্থানের বড় দুর্গ যাত্রাবাড়িতে উপস্থিত হয়ে শহীদদের স্মরণ করেন জামায়াতের আমির। নিজের পাওয়া সম্মাননা স্মারক তুলে দেন শহীদ পরিবারের হাতে। ক্ষমতায় গেলে যাত্রাবাড়ি এলাকার রূপ বদলে দেওয়ার অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, জনপ্রতিনিধিদের বছরে 4 বার খালে গোসল করতে হবে। আগামীতে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, ওই এলাকার যিনি কাউন্সিলর হবেন, যিনি মেয়র থাকবেন, এমপি যিনি হবেন, বৎসরে 4 বার তাদেরকে এই নদীর পানিতে গোসল করানো হবে। কাজে এই নদীর পানিকে মুক্তার মতো পরিষ্কার রাখতে তারা বাধ্য হবে। সারা বাংলাদেশের মধ্যে জুলাই আন্দোলনের সবচেয়ে বড় গণহত্যা হয়েছে এখানে। ইনশাল্লাহ এই জায়গার ঋণই আমরা পরিশোধ করব সবার আগে। চাঁদাবাজি বন্ধ করে চাঁদাবাজদের সম্মানজনক পেশার প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, হারার ভয়ে কেউ যদি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে তাদেরও রুখে দেওয়া হবে। ভোটে কেউ হাত দেবেন না, হাত দিলে আগুন জ্বলবে। ওই স্লোগান শেষ। সন্ত্রাসীরা বলতো আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। ওই দিন এখন শেষ। আপনারটা আপনি দেন, আমারটা আমি দেব। আমরা আর পুরানা দাঁচের বস্তা পচা রাজনীতি বাংলাদেশে দেখতে চাই না। ইতিমধ্যে যুব সমাজ এই ম্যান্ডেট দিয়ে জানিয়ে দিয়েছে, আমরা বাংলাদেশে পরিবর্তন চাই। কর্মস্থল, গণপরিবহন সহ সর্বত্র নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকারও করে জামায়াতে ইসলামী। রাজধানীর অন্যতম প্রধান প্রবেশপথ যাত্রাবাড়ি এলাকার দখল নিতে মরিয়া জামায়াতে ইসলামী। কাজলা ব্রিজ এলাকার এই সমাবেশে উপস্থিত লক্ষ জনতা তার সাক্ষী দিচ্ছে। তারা বলছেন, আগামী 12 ফেব্রুয়ারি এখানকার 2টি আসনে যে কোনো মূল্যে জামায়াতে ইসলামী এবং দাড়িপাল্লাকে বিজয় করবেন তারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠে সমাবেশস্থলে আছেন সহকর্মী নূর হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নূর, সমাবেশ কি শুরু হয়েছে এবং জামাতে আমির ঠিক কখন বক্তব্য রাখতে পারেন? হাবিবা, মহাগ্রন্থ পবিত্র আল কুরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে ধূপখোলা মাঠের গেন্ডারিয়ার এই মাঠে জামায়াতে ইসলামীর এই আসনের ঢাকা 6 আসনের যিনি প্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান এবং 11 দল সমর্থিত যে প্রার্থী তার যেই নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভাটি শুরু হচ্ছে।
আমরা এখনো আসলে দেখতে পাচ্ছি মাঠের দুই পাশের যে গেট রয়েছে সেই গেটে শত শত নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী মাঠে এসে অবস্থান করছেন, মাঠে আসছেন, প্রবেশ করছেন এবং মিছিল সহকারে যখন আমরা বাইরের সড়ক দিয়ে এই মাঠে এসে প্রবেশ করি তখন আমরা দেখছিলাম যে বিভিন্ন সড়কে বিভিন্ন থানার থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে এই আসনটির যে থানাগুলো রয়েছে ওয়ারি, সূত্রাপুর, গেন্ডারিয়া এবং সদরঘাট, এই থানাগুলোর থেকে মিছিল নিয়ে নেতাকর্মী এবং যারা দাঁড়িপাল্লার সমর্থক রয়েছেন তারা এই ধূপখোলা মাঠে এসে উপস্থিত হচ্ছেন এবং এই এখন পর্যন্ত এই আসনের যিনি প্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান তিনিও এসে পৌঁছেছেন। তবে জামায়াতে ইসলামের আমির যিনি এই অনুষ্ঠানের বা এই সমাবেশের প্রধান অতিথি তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে আসবেন এবং তারপরে এই আসনকে ঘিরে জামায়াতে ইসলামের যে পরিকল্পনা, এই আসনকে পরিবর্তন করবার জন্য তাদের যেই প্রতিশ্রুতিগুলো রয়েছে, অঙ্গীকারগুলো রয়েছে, সেগুলো এখানে উপস্থিত জনতার সামনে তিনি তুলে ধরবেন। এরপরে হয়তো আমরা জানাতে পারবো আসলে তিনি কি বলছেন। তবে আমরা এখানে সাধারণ মানুষ এবং জামায়াতে ইসলামী নেতাকর্মী যারা এসেছেন তাদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা প্রত্যেকেই আসলে পরিবর্তনের প্রত্যাশা করছেন। আগের মতো করে কোনো ধরনের দখলদারিত্ব, কোনো ধরনের চাঁদাবাজি এবং পুরনো যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো রয়েছে, যে ধারায় রাজনীতি হয়েছে সেটার এক ধরনের পরিবর্তন তারা প্রত্যাশা করছেন এবং সেই পরিবর্তনের প্রত্যাশা নিয়ে তারা এখানে এসেছেন এবং এখানে জামায়াত ইসলামের প্রার্থী এবং জামায়াত ইসলামের আমির সহ শীর্ষ নেতাদের কাছ থেকে তারা আসলে প্রতিশ্রুতি শুনতে চান। পুরান ঢাকা নানা ধরনের সমস্যা জর্জরিত এই আসনের এই এলাকাগুলোকে কিভাবে সমৃদ্ধ নগরী, সমৃদ্ধ জনপদ এবং রাজধানীর যে নাগরিক সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো কিভাবে নিশ্চিত করা যায়, সেই প্রতিশ্রুতি, সেই অঙ্গীকার তারা জামাতের শীর্ষ নেতা এবং এই আসনের প্রার্থীদের কাছ থেকে গ্রহণ করতে চান এবং সেজন্য তারা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। জানছিলাম জামাতের আমিরের ধূপখোলা মাঠের জনসভার খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারণায় জমজমাট সারা দেশ। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। লালমনিরহাট ৩ আসনে প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী আসাদুল হাবিব দুলু। বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল গণসংযোগ ও নির্বাচনী সভা করেছেন লালমনিরহাট ২ আসনে। খুলনা ৬ আসনে নির্বাচনী প্রচারণা করেছেন জামায়াত ইসলামী প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। একই আসনে নেতাকর্মীদের নিয়ে জনসভা করেছেন বিএনপি প্রার্থী মনিরুল হাসান বাপ্পি। এ সময় উপস্থিত দলের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। কক্সবাজার ২ আসনে জামাত ইসলামীর প্রার্থী AHM হামিদুর রহমান আজাদ নির্বাচনী প্রচারণা করেছেন। এ সময় তিনি পতিত স্বৈরাচার এবং তাদের মদতপুষ্ট আধিপত্যবাদী গোষ্ঠী সুপরিকল্পিতভাবে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন। নোয়াখালীতে নির্বাচনী প্রচারণা করেছেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শরীয়তপুর ২ আসনে বিএনপি প্রার্থী শফিকুর রহমান কিরণ নির্বাচনী জনসভা করে ভোটারদের কাছে ভোট চান। এছাড়া দেশের বিভিন্ন আসনে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা করেন। দেশের সাধারণ জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ ততই গুরুত্ব পাচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক ও রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের মিশন প্রধানরা অংশ নেন। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে কমিশনের সার্বিক প্রস্তুতি, ভোট গ্রহণের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আমরা বুঝিয়েছি যে এখানে আমরা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে। আমরা এখানে যে আর্মি ডিপ্লয় করব, বিজিবি ডিপ্লয় করব, র্যাব ডিপ্লয় করব, আমার এই যে নৌবাহিনী, বিমান বাহিনী
তারপরে আনসার অল দ্য হিউজ ডেভেলপমেন্ট উইল বি দেয়ার। নির্বাচন কমিশন কূটনীতিকদের জানায় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হচ্ছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আমরা চাই যে একটা মোস্ট ট্রান্সপারেন্ট একটা ইলেকশন, ক্রেডিবল একটা ইলেকশন, যাতে এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই। এদেরকে আমরা বুঝিয়েছি, সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেছে। যাদের সাথে আমরা কথা বলেছি অ্যাম্বাসেডাররা, দে আর ভেরি হ্যাপি যে আমরা যে কাজ করেছি, তারা অত্যন্ত খুশি এবং তারা আস্থাশীল যে আমরা ইনশাল্লাহ একটা ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উপহার দিতে পারবো। বৈঠকে কূটনৈতিক প্রতিনিধিরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে কমিশনের প্রস্তুতিতে সন্তুষ্ট প্রকাশ করেন। I am convinced that the Election Commission are doing their best in terms of preparation for the upcoming elections. I think the institutions are trying their level best. And that's what we have seen and that's what we heard earlier today. নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে কমিশন নিয়মিত যোগাযোগ রাখছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। বরিশাল ৫ ও ৬ সংসদীয় আসনে জিততে মরিয়া ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করিম আওয়ামী লীগ সমর্থক ও হিন্দু ভোটারদের কাছে টানতে নানামুখী তৎপরতার অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। বিপরীতে অগাস্টের পর রাজনৈতিক সমীকরণে বিএনপি প্রার্থীর সামনে নবীন জামাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আছেন। ভোটারদের অনেকেই বলছেন, আগের দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিপক্ষে অবস্থান দেখে সৎ প্রার্থীকে তারা ভোট দেবেন। রাজু আহমেদ রুবেলের ক্যামেরায় নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। আমদানিকারকদের সুবিধার্থে পণ্য টেস্টিং এখন থেকে ৭ দিনেই সম্পন্ন করার জন্য কাজ করছে কাস্টমস বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। দুপুরে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৬ উদযাপন অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, আমদানিকারকদের মালামাল খালাসে গতি বাড়াতে প্রি অ্যারাইভাল কাস্টমস প্রসেসিং চালু করা হচ্ছে। আরও বলেন, এলডিসিকে সামনে রেখে উচ্চ ট্যারিফ কমিয়ে যৌক্তিক পর্যায়ে নেওয়া হবে। ডলারের দাম বৃদ্ধিকে ফলের দাম বৃদ্ধির কারণ জানিয়ে চেয়ারম্যান বলেন, ফল আমদানিতে নতুন করে ট্যারিফ বসায়নি এনবিআর। দেশের সুরক্ষায় মানি লন্ডারিং সহ অবৈধ চালান আটকাতে কাজ করছে কাস্টমস বলেও জানান এনবিআর চেয়ারম্যান। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দেওয়ায় আইসিসির সমালোচনা করেছেন শহীদ আফ্রিদি, জেসন গিলেম্পির মতো সাবেক ক্রিকেটাররা। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকান তারকা জন্টি রোডসও এক ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, খেলাকে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলাটা ভুল। বিপরীতে ভারতীয় গণমাধ্যমের দাবি, পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে পিসিবির বিরুদ্ধে কঠোর পথে হাঁটবে আইসিসি। যদিও বয়কট গুঞ্জনের মধ্যেই আজ বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। শনিবার বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়ার ঘোষণার পরপরই আইসিসির সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হতাশা প্রকাশ করেছেন। এছাড়াও সংস্থাটির দ্বিমুখী নীতি নিয়ে সমালোচনা করেছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলিস্পি। 2025 সালে সব দল পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেললেও ভারত সে দেশে খেলেনি। সেবার ভারতের দাবি মেনে নিলেও বাংলাদেশের দাবি কেন মেনে নেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। সাবেক দক্ষিণ আফ্রিকান তারকা জন্টি রোডসও বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মন্তব্য করেছেন। আমরা সবসময় ভাবি খেলাধুলা আর রাজনীতি আলাদা রাখবো, কিন্তু দুঃখজনকভাবে রাজনীতি আর খেলাধুলাকে পুরোপুরি আলাদা করা যায় না। তবে শনিবার মহসিন নাকভি বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিলেও রোববার সালমান আলী আগাকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষেও প্রস্তুতিমূলক সিরিজ খেলবেন বাবররা। এদিকে ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে কঠিন পথে হাঁটবে আইসিসি। দ্বিপাক্ষিক সিরিজ থেকে বাতিল, বিদেশি ক্রিকেটারদের পিএসএল খেলায় নিষেধাজ্ঞা, এমনকি এশিয়া কাপ থেকে বাদ দেওয়ার বিষয়েও বিবেচনা রাখছে আইসিসি। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক।
এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।